আগামী 2 বছর সময় দেয়া হচ্ছে বাংলাদেশের সকল জেল কর্তৃপক্ষকে। মৃত্যুর সেলে নির্জন কক্ষে যারা বন্দী আছেন তাদেরকে এই সময়ের ভিতরে ক্রমান্বয়ে অন্য ব্যবস্থাপনা করে মৃত্যুর সেল থেকে সরিয়ে সাধারণ কয়েদিদের সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে হবে। শুধু তারা ছাড়া যাদেরকে বিশেষ বিবেচনায় নির্জন কক্ষে রাখা যায়। অন্যান্য আসামিদের যাদের মৃত্যুদণ্ডের চাইতে অন্য সাজা হয় তাদের জামিনের দরখাস্ত অহরহ শুনানি হয় এবং তারা জামিন পেয়ে বেরিয়ে যান। কিন্তু মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত একবার হলেই তার আপিল শুনানি করার কোনো ব্যবস্থাপনা আমাদের হাইকোর্ট ডিভিশনে আপাতত নেই। তিনি বলেছেন অন্যান্য আসামিদের মতোই এদের আপিলও যাদের পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে তাদের বেইলের দরখাস্ত যেন শুনানি করা হয় এবং উপযুক্ত আদালতে উপযুক্ত ক্ষেত্রে তাদের বেইলও যেন মঞ্জুর করা হয়। ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনের পক্ষ থেকে এই তথ্য হাইকোর্টে দায়ের করা হয় এবং বিস্তারিত শুনানি করা হয়। রাষ্ট্রপক্ষ, আমরা যারা আছি এবং ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনের পক্ষ থেকেও বিশেষ আইনজীবীকে শুনানি করা হয়। এই প্রেক্ষাপটে এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমান ছিল। আজকে রায় ঘোষণা করা হলো। এই রায়ের প্রথম দফা যে ঘোষণা করেছেন যে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে মৃত্যুর সেলে বন্দী রাখা যাবে না। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে যত বিচার বিভাগীয় পদক্ষেপ আছে, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা, এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে। তার আগে তাকে নির্জন কক্ষে রাখা যাবে না। তার সাজা মূলত মৃত্যুদণ্ড, তার সাজা কিন্তু নির্জন কক্ষে বসবাস তার সাজা নয়। তাহলে নির্জন কক্ষে বসবাস যে তাকে রাখা হচ্ছে এটি ডাবল পানিশমেন্ট হয়ে যাচ্ছে, কারণ নির্জন কক্ষে বসবাসের ক্ষেত্রে পেনাল কোডে আরেকটি নতুন সাজা আছে। সুতরাং তার সাজা হয়েছে মৃত্যুদণ্ড, তাকে যদি আবার নির্জন কারা কক্ষে রাখা হয় তাহলে তার ডাবল পানিশমেন্ট হবে। এটি সংবিধান এলাও করে না।